আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, সরকার কি ভয়ের মধ্যে আছে? প্রচণ্ড ভয়। অথবা সরকার কি ভয় পাচ্ছে কিনা কাজকর্ম করতে? অথবা সরকার ভয় পায়নি, কিন্তু পর্দার আড়াল থেকে সরকারকে কেউ ভয় দেখাচ্ছে, এবং এতে করে যে সরকারি কাজকর্মের যে গতি, সেই গতিগুলো নষ্ট হচ্ছে। এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। প্রথমত, সরকারের যে গত ৬০ দিন, সেই ৬০ দিনের কর্মের যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতা আপনাদেরকে বলছি। যেমন ধরুন, আমাদের এই সরকার ক্ষমতা আসার পরপরই মারাত্মকভাবে সেই ডিজেল ক্রাইসিস গেল, বা জ্বালানি সংকট গেল। গেল বলতে আজকের এই দিন থেকে আমি দেখলাম যে একেবারে পেট্রোল পাম্পগুলোতে কোনো রকম ভিড় নেই, বরং অনেক পেট্রোল পাম্প বসে আছে। অন্য সময় তাদের যে ধরনের পেট্রোল বিক্রি হয়, সেই তুলনায় পেট্রোল বিক্রি বোধহয় কমে গেছে। আমি আজকে যেখান থেকে, যে পাম্প থেকে পেট্রোল নিলাম, সেখানে ইন জেনারেল সাধারণত সবসময় ২০-২৫টি গাড়ি সিরিয়ালে থাকে। আজকে দিনে দেখলাম ৪ থেকে ৫টি গাড়ি। এরপর মানে আমাকে দেখে, বা আমি পেট্রোল নিতে আসছি, সেখানে পেট্রোল পাম্পের যারা কর্মকর্তা তারা খুব খুশি, একদম ফুল ট্যাঙ্কি ভরে দিল। আমি আরও কয়েকজনের সাথে আলাপ করলাম, যেমন গতকাল একটা পত্রিকার সম্পাদক, সেখানে আমার একটা কাজ ছিল। সম্পাদক সাহেব বললেন যে তিনিও জাস্ট অনেক সন্দেহ নিয়ে, যে হয়তো 10 লিটার বেশি পাবেন না বা লাইনে থাকতে হবে, গিয়ে দেখেন একই অবস্থা আমার মতো গতকালকে। আচ্ছা, তো আমি আজকে ভিডিওটি করছি বৃহস্পতিবার রাতে, আমি বুধবার দিন কথা বলছি, এবং তার সেই পুরো গাড়ি সেই ওরা স্বেচ্ছায় ভরে দিল। তো রাতারাতি ওদিন 48 ঘন্টার মধ্যে বা 24 ঘন্টার মধ্যে একটা সমস্যা এভাবে শূন্য হলো কী করে? তাহলে এতকাল যে সমস্যাটা ছিল কৃত্রিম, কে করেছিল এই কৃত্রিমের সমস্যা? সরকার। এমন হতে পারে যে সরকার এই প্রবলেমটা সৃষ্টি করে সারা দেশের মানুষের অ্যাটেনশন ওখানে রাখলো, আর এর মধ্যে কিছু গুরুত্বপূর্ণ কাজ তারা করে নিল, যেটা আমরা কখনো জানতে পারবো না। যেমন ধরুন, আজকের দিনে, বৃহস্পতিবার আজকের দিনে আমেরিকার সঙ্গে একটা চুক্তি হলো, প্রায় 40,000 কোটি টাকা। এখন মানে 3.5 বিলিয়নের হিসাব করলে 37,000 কোটি টাকা আসে। কিন্তু আলটিমেটলি এটা যখন পরিপূর্ণভাবে পরিশোধ করতে হবে, ডলারের মূল্য বেড়ে যাবে, তখন সেই সুবাদে এই প্রকল্পের মূল্য মোর দ্যান 40,000 কোটি টাকা দাঁড়াবে। এরকম একটা চুক্তি স্বাক্ষর হলো আমাদের এই বাংলাদেশে। আমরা এটা কেউ টু শব্দ করলাম না, আমরা জ্বালানি তেল নিয়ে ভীষণ রকম ব্যস্ত থাকলাম। হতে পারে এরকম আরও অনেক কিছু, উই ডোন্ট নো, যদি সরকার এটা করে থাকে। এ কারণ হলো যে পুরো সময়টাতে আমাদের 18 কোটি মানুষ আমরা এই তেল ছাড়া, মোবিল ছাড়া, এগুলো ছাড়া কোনো কিছু ভাবিনি। আমরা শুধু এগুলো নিয়ে ব্যস্ত ছিলাম। বড় বড় মানুষ, তারাও দেখা গেল যে এক পিপে সেই ডিজেল বা এক বালতি পেট্রোল বা অকটেনের জন্য ভিখারির মতো ঘুরছে। বিভিন্ন লোকের টেলিফোন করে তারা এই সমস্ত কাজকর্ম করেছে। এর মধ্যে যে তার শরীরে ক্যান্সার আছে, তার যে ডায়াবেটিসের ইনসুলিন নিতে হবে, কিংবা তার যে কেমোথেরাপি নিতে হবে, এই জিনিসটাও ভুলে গেছে মানুষ। তেল নিতে হবে, গাড়ি ভরা তেল, তারপরে তার আরও তেল নিতে হবে, এভাবে মানুষ ছুটেছে। তো যখন এরকম একটা সমস্যার সৃষ্টি হয়, কৃত্রিম সংকট, এর পেছনে বড় একটা গলদ থাকে। হতে পারে সেটা। দ্বিতীয় যে বিষয়টি, সেটা হলো যে মুনাফাখোর, একেবারে সিম্পল মুনাফাখোর। আমাদের দেশের পেট্রোলের কনজিউম কত? যদি 20 টাকা করে পার লিটারে এই সময়টাতে কেউ জমিয়ে থাকে, এবং এই গত 1.5 মাসে কত লক্ষ নয়, কত কোটি লিটার তেল বিভিন্ন মানুষের হাতে গিয়েছে, এবং এই সুযোগে 20 টাকা করে তারা লাভ করে ছেড়ে দিয়েছে। কেউ 20 টাকা, কেউ 100 টাকা, কেউ 50 টাকা। তাহলে আপনি হিসাব করুন যে প্রতিদিন আমাদের কনজিউম কত কোটি লিটার। কত কোটি লিটার, আমি লিটারে আসছি। তো সেখানে যদি প্রতিদিন এরকম হয়, গিয়ে দেখুন যে এই ফুয়েলের এই ব্যবসা করে 20 থেকে 25,000 কোটি টাকা
হয়তো অনেকে মেরে দিয়েছে, একটা সিন্ডিকেটে কাজ করেছে। পেট্রোল পাম্প ওনার যারা আছে তাদের মধ্যে কেউ কেউ এই কাজ করেছে, যে সারা বছর আমি যে কমিশন পাই, 1 লিটার পেট্রোল বিক্রি করলে আমি 2 টাকা বা 1 টাকা কমিশন পাই। তো সেখানে আমি 1 লিটারে যদি আমি 20 টাকা সেভ করতে পারি, আমি 5 বছরের সেই লাভ এই শুধুমাত্র যাকে বলে কৃত্রিম সংকট সৃষ্টি করে করতে পারি। এটা যে হয়নি আপনি বলতে পারেন না। এর সঙ্গে বিদেশি চক্রান্ত থাকতে পারে, অথবা মিসম্যানেজমেন্ট, অনেক কিছু থাকতে পারে। কিন্তু হোয়াট এভার মেবি, বাস্তবতা হলো যে আমরা ভয় পেয়ে গিয়েছিলাম। হয়তো সরকার ভয় পেয়েছিল, অথবা সরকার আমাদেরকে ভয় দেখিয়েছিল, ইত্যাদি ইত্যাদি, অথবা সরকারকে কেউ ভয় দেখিয়েছিল। ভয় এমন একটা বিষয়, ভয় মানুষের বিবেককে নষ্ট করে দেয়। ভয় মানুষের চিন্তার শক্তিকে স্তব্ধ করে দেয়, এবং মানুষের যত আভিজাত্য রয়েছে, মানবিকতার আভিজাত্য রয়েছে, সব আভিজাত্য মানুষ ভুলে যায়। বয়স্ক মানুষ জীবনে যে কখনো কাঁদেননি, সম্মানিত মানুষ, তিনি ভয়ে কান্না শুরু করলেন। যে মানুষ সুস্থ সবল দেহের অধিকারী, মুহূর্তের ভিতরে ভয়ের কারণে তার ডায়রিয়া শুরু হয়ে যাবে, কাপড় চোপড় নষ্ট হয়ে যাবে। অনেক বড় বড় মানুষ দেখা যাচ্ছে যে 1 সপ্তাহ মানে কোষ্ঠকাঠিন্যে ভুগছে। আপনি তাকে ভয় দেখান, ভয় দেখার সঙ্গে সঙ্গে দেখবেন যে ডায়রিয়া হয়ে গেছে এবং কাপড় চোপড় নষ্ট করে পুরো রক্ত আমাশা করে ফেলেছে। এই হলো ভয়। মানুষের ভিতরে যখন ভয় থাকে, সে কোনো কাজ করতে পারে না, কথা বলতে পারে না, তার সব কিছু এলোমেলো হয়ে যায়। এই জন্য ব্যবসা করতে মানুষের হাতে যেই ইনস্ট্রুমেন্টগুলো রয়েছে, যা দিয়ে খুব দ্রুত টাকা উপার্জন করা যায়, সেটার 1 নম্বর হাতিয়ার হলো ভয় দেখানো। সব জায়গাতে, সারা দুনিয়াতে, এই যে যুদ্ধ বলেন, যা কিছু বলেন, এই যে ভয় দেখিয়ে মানুষের অর্থ লোপাট করা। এই যে এখন যে আমেরিকাতে যুদ্ধ হচ্ছে, আমেরিকা ইরান যুদ্ধ হচ্ছে, ইউক্রেনে যুদ্ধ হচ্ছে, দেখবেন 2-3টে রাষ্ট্র ভয় দেখিয়ে এই সমস্ত পৃথিবী থেকে অর্থ তারা তুলে নিয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে বর্তমান যে সরকার, নতুন সরকার, তাদেরকে যদি নির্ভীক থাকতে হয়, তাহলে কতগুলো কাজ তাদেরকে করতে হবে। কিন্তু কোনো কারণে যদি তারা ভয় পেয়ে যায়, বা তাদেরকে কেউ ভয় দেখানোর সুযোগ পায়, তাহলে আর যাই হোক না কেন এই সরকার সাস্টেইন করবে না। কোনো অবস্থাতেই এই সরকার টিকবে না যদি তারা ভয় পেয়ে যায়। 2 নম্বর হলো যে তাকে যদি কেউ ভয় দেখানোর সাহস পায়, সুযোগ পায়, তাহলে এই সরকারের যারা কর্তা ব্যক্তি কখনো তারা সম্মানও পাবেন না, মর্যাদাও পাবেন না, স্থির হয়ে দাঁড়াতে পারবেন না। যেখানে যাবেন তারা অপমানিত হবেন, লাঞ্ছিত হবেন, লোকজন তাদেরকে নিয়ে ট্রল করবে। এবং যেভাবে ধরুন একটা বাঘ, তার দাঁত নেই, তার নখ নেই, এবং সে তার থাবায় অতটা জোর নেই। আপনারা তো জানেন যে বাঘের যে সামনের দুটো মানে পা, যেটাকে থাবা বলা হয়, এটা এতটা শক্তিশালী যে ওর নখ হলো প্রথম শক্তিশালী, দাঁত দ্বিতীয় শক্তিশালী, আর তৃতীয় হলো তার এই থাবা। সে থাবা দিয়ে যদি আপনাকে একটা থাপ্পড় মারে, মুহূর্তের মধ্যে আপনি মরে যাবেন, 1 সেকেন্ডের মধ্যে আপনি মরে যাবেন, আপনি বাঁচবেন না। তো সেই থাবা, তো দেখা গেল বাঘের দাঁত এবং নখ নেই, কিন্তু থাবার জোর আছে, সেটা আপনার জন্য ডেঞ্জারাস, ভীষণ রকম ডেঞ্জারাস। তো এরকম একটা বাঘ আপনাকে এনে দিল, সেই বাপুরাম সাপুড়ের মতো, যে বাপুরাম সাপুড়ে, কোথায় যাস বাপুরে, আই বাবা রেখে যা, 2টো সাপ রেখে যা, আই বাবা দেখে যা, 2টো সাপ রেখে যা। যে সাপের চোখ নাই, নাক নাই, কান নাই, কিছুই নাই, মানে কেউ ফোসফাস কিচ্ছু করে না, আমি ইচ্ছা মতো তাকে মারতেছি। একটা সরকার যদি এরকম ভয় পেয়ে যায়, তাহলে সেরকম সে নখ, দাঁত এবং থাবাবিহীন একটা রয়্যাল বেঙ্গল টাইগারে পরিণত হয়। আর মানুষ ইচ্ছা মতো তার বিভিন্ন, সে কেউ লেজ ধরে টান দিল, কেউ তার অন্ডকোষ ধরে টান দিল, কেউ তার লজ্জাস্থান ধরে টান দিল, কেউ তার সেই পশ্চাৎ দেশের মধ্যে কাঁচামরিচ ঢুকিয়ে দিল, বা করে বাবা গো, ওরে মা গো বলে চিৎকার শুরু করলো। এবং এটাতে পাবলিক একটা সার্কাসের বাঘ, এরকম বাঘ কাঁদতেছে, হ্যাঁ, মানুষ খুব খুশি হবে। সেভাবে সাম্রাজ্যবাদের শক্তি তারা সবসময় করে কি দুর্বল এবং অনুগত সরকার চায়, যারা সারাক্ষণ ভিতর সন্ত্রস্ত থাকবে, এর পা ধরবে, ওর পা ধরবে, সারাক্ষণ অপমানিত হবে, লজ্জিত হবে, লাঞ্ছিত হবে, কিন্তু ক্ষমতা ছাড়বে না।
আর এই কাজটি কেবলমাত্র করা সম্ভব ভয় দেখিয়ে। দ্বিতীয়ত হলো যে এই যে আগে বললাম যে ভয় দেখানোর ফলে মানুষের ব্যক্তিত্ব নষ্ট হয়ে যায়, বুদ্ধি নাশ হয়, তার ভিতরে যে শখসিয়ত রয়েছে সেটা নষ্ট হয়ে যায়, মেরুদণ্ড বলতে যা আছে সেটাও নষ্ট হয়ে যায়। ফলে কি হলো, এই সমস্ত মানুষের প্রতি মানুষের কোনো শ্রদ্ধাবোধ থাকে না। ফলে এই রাজা, এই বাদশা, মন্ত্রী, মিনিস্টার, প্রধানমন্ত্রী এই ধরনের যারা ভয় পেয়ে যান, তাদের গলায় রশি দিয়ে যখন বিদেশি প্রভুরা টানাটানি করে, তখন তাদের পক্ষে বাংলার জমিনে একজন লোক একটা শব্দ করে না, শব্দ করে না। ছোট্ট একটা উদাহরণ দেই। একজন ইংরেজ লেখক লিখেছেন, তার নামটা আমার মনে নেই। নবাব সিরাজদৌল্লাকে যখন মুর্শিদাবাদের রাস্তায় ঘোরানো হচ্ছিল, কি একটা নির্মম যুদ্ধ! চিন্তা করেন, বাংলা, বিহার, উড়িষ্যার, মানে বাংলা বলতে এখন বাংলা, পশ্চিমবঙ্গ, পূর্ববঙ্গ, পশ্চিমবঙ্গ, তার সঙ্গে পুরো বিহার, তার সঙ্গে উড়িষ্যা। এটার সম্রাট 1757 সালের সম্রাট, রাজা, মহারাজাধিরাজ। তার রিজার্ভ সৈন্যর সংখ্যা তখন প্রায় 1.5 লাখ, এবং তার যে ট্রেজারি, অর্থাৎ বাংলার যে তখন ট্রেজারি, তখন পাক ভারত উপমহাদেশের মধ্যে অলমোস্ট 35% রেভিনিউ জেনারেট হতো এই বাংলা থেকে, বাংলা, বিহার, উড়িষ্যা থেকে। নবাব মুর্শিদ কুলি খান, তারপরে নবাব সুজাউদ্দৌলা, সরফরাজ আলী খান এবং আলিবর্দী খান, এই পুরো সময়টাতে বাংলার ট্রেজারি এমন হতো যে এখান থেকে রেভিনিউ না গেলে দিল্লির সিংহাসন চলতো না, এবং দিল্লির মানে যারা রাজা বাদশাহ ছিলেন ওই মুহূর্তে বারবার পরিবর্তন হতো মোগল সম্রাটরা, তারা সবাই হা করে বাংলার দিকে তাকিয়ে থাকতেন। এবং বাংলার যিনি নবাব ছিলেন তিনি সকলের নবাব ছিলেন, নবাবুল মুলক। তো সেই যে নবাব সিরাজউদ্দৌলা, তিনি যখন এলেন 7 ফুট উচ্চতা ছিলেন। তো ইংরেজরা তাকে বারবার ভয় দেখিয়েছে, তার সেনাপতিরা তাকে ভয় দেখিয়েছে, সবাই তাকে কেবল ভয় দেখিয়েছে। আশ্রয় নেওয়ার মতো তার 2 জন লোক ছিল। একজনের নাম গোলাম হোসেন, যে তার কৃতদাস বা দাস ছিল। তিনি সব কিছুর জন্য সেই গোলাম হোসেনের উপর নির্ভর করতেন, ধরেন তার ব্যক্তিগত পিয়ন বা আটদারি। আরেকজন ছিল সেই আলেয়া, আমরা নাটকে দেখি, সেটা হলো তার একজন রক্ষিতা ছিল, বান্ধবী ছিল রক্ষিতা। তো তিনি এই বাংলা, বিহার, উড়িষ্যার নবাব, যার 1.5 লক্ষর মতো ওই জামানাতে সৈন্য, যেটা দিল্লিরও এত সৈন্য ছিল না, সেই সৈন্য, এবং পলাশির প্রান্তরে তার 53,000 সৈন্য উপস্থিত ছিল। অন্যদিকে রবার্ট ক্লাইভ, তার সাকুল্যে সৈন্য সংখ্যা ছিল 4,000, 4,500। এর সবই ভাড়া করা। এর মধ্যে ইংরেজ সৈন্য স্বভাবত 400 অথবা 800 ছিল, 800, আর বাকি বিভিন্ন লোকের কাছ থেকে তারা ভাড়া নিয়েছিল। এই সৈন্য নিয়ে, মাত্র 400 বা 800 ইংরেজ সৈন্য নিয়ে তিনি বিশ্বাসঘাতকতা করে, ভয় দেখিয়ে, এবং ভয় যখন আপনি পান সঙ্গে সঙ্গে প্রকৃতিও আপনাকে সাহায্য করেন। আপনি, প্রকৃতি কখনো কাওয়ার্ডের সাথে থাকে না। ওই দিন বৃষ্টি হয়ে নবাবের সমস্ত বারুদগুলো পুড়ে ছারখার হয়ে গিয়েছিল। মানে যখনই আপনি ভয় পেলেন, আল্লাহর উপর বিশ্বাস হারিয়ে ফেললেন, জনগণের উপর বিশ্বাস হারিয়ে ফেললেন, নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেললেন, আল্লাহ বলে যে তুই মর, তুই মর, মুত ইয়া মালাকুল মৌত। আজরাইলকে এক সময় এইভাবে বলবে যে আল্লাহ বলবে তুই মরে যা, মুত ইয়া মালাকুল মৌত। এইভাবে যখন একটা কাপুরুষ ভয় পেয়ে যায়, তখন আল্লাহ বলে তুই মর। তো নবাব সিরাজউদ্দৌলার একই অবস্থা, তিনি পরাজিত হলেন। সেই কাহিনী আপনারা জানেন, আমি শুধু প্রেক্ষাপটগুলো বললাম। তো তাকে বন্দি করে, অ্যারেস্ট করে মুর্শিদাবাদ নিয়ে যাচ্ছে। ইংরেজ লেখক লিখছেন যে মুর্শিদাবাদের রাস্তার 2 পাশে যত মানুষ দাঁড়িয়েছিলেন, তারা যদি একটা করে ঢিল ছুঁড়তেন, ওখানে সেই যে রবার্ট ক্লাইভের যে বাহিনী, সেই বাহিনী সঙ্গে সঙ্গে তারা মারা যেত। যুদ্ধ করা তো দূরের কথা, জাস্ট একটা ঢিল যদি ছুঁড়ত। তখন মুর্শিদাবাদ ছিল ওয়ান অফ দ্য লার্জেস্ট সিটি ইন দ্য এশিয়া সাবকন্টিনেন্ট। আগে তো বললাম যে বাংলার রেভিনিউ, মানে পাক ভারতের যে রেভিনিউ,
ট্রেজারি, সেই ট্রেজারির 35% যেত বাংলা, বিহার, উড়িষ্যা থেকে। একটা ভয়ের কারণে এই যে বাংলা স্বাধীনতার সূর্য অস্তমিত হয়েছে। তো সেই ভয় যদি বর্তমান সরকার পায়, তারেক রহমান সাহেব পান, বিএনপি পায়, তাহলে তাদের পরিণতি অতীতে যেভাবে হয়েছে সেভাবেই হবে। এই কথাগুলো শুধু স্মরণ করিয়ে দেওয়ার জন্য। এখন সেই ভয় থেকে কিভাবে বের হবে, ভয়কে কিভাবে জয় করবে, এটা বিএনপিতে অনেক জ্ঞানী-গুণী আছেন। তারা জানেন শুধুমাত্র এই যে আলোচনাগুলো, যেগুলো কেউ হয়তো করবে না, সেই আলোচনাগুলো করছি। এখন তারা কি ভয় পেয়েছে বা ভয় পেল কিনা, এটা যে কেবলমাত্র একটা প্রিকশন, নট লাইক দ্যাট। এটার কিছু সিমটম আমরা দেখতে পাচ্ছি। প্রথমত হলো, সরকার সিদ্ধান্ত নিতে পারছেন না। তারা কি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে রাখবেন, নতুন রাষ্ট্রপতি দলীয় নিয়োগ করবেন, নাকি ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়োগ করবেন? এটা একটা প্রথম ভয়। দ্বিতীয় ভয়, তারা কি জুলাই সনদ যেভাবে কথাবার্তা হয়েছিল স্বাক্ষর করবেন, নাকি ডিলে করবেন? তারা হাও বলতে পারছেন না, নাও বলতে পারছেন না। তারা কি জামাতের সঙ্গে ঠিক বিরোধী দলের সঙ্গে যেভাবে আচরণ করে ওইভাবে করবে, নাকি জামাতকে তোয়াজ তদবির করে একটা জাতীয় সরকারের মতন করে তারা হাত বুলিয়ে একটা সময় পার করবেন? সিদ্ধান্ত নিতে পারছেন না। তারা কি ভারতের বন্ধু হবেন, না চীনের বন্ধু হবেন, নাকি শেখ হাসিনার মতো দুই পক্ষ কি একত্রে রাখার চেষ্টা করবেন? সিদ্ধান্ত নিতে পারছেন না। তাদের জন্য সবচেয়ে এই মুহূর্তে দরকার ছিল সাহসী হওয়া মার্কিন যুক্তরাষ্ট্রের চুক্তির বিষয়ে। এই একটা চুক্তি তাদেরকে মোটামুটি আগামীতে নাকে দড়ি দিয়ে ঘোরানোর মতো, মানে এই চুক্তিটা বাস্তবায়ন তারা করেছে, এবং এই চুক্তিটি ডক্টর মোহাম্মদ ইউনূস 9 তারিখে স্বাক্ষর করেছে, এবং তারা বলেছে যে এই চুক্তি স্বাক্ষরের বিষয়ে তারা বড় দুটো দলের সঙ্গে, জামাত এবং বিএনপির সঙ্গে আলোচনা করেছে। যেহেতু জামাত বিরোধী দল, সেখানে কোনো সমস্যা নাই, কিন্তু সরকারি দল হিসেবে বিএনপি এটা বাস্তবায়ন করেছে এবং তাদেরকে এই চুক্তির দায় দায়িত্ব 100% নিতে হবে। ফলে যেভাবে টিপু সুলতানের সঙ্গে যে মহীশূরের যুদ্ধ হলো, সেই যুদ্ধের পরে হায়দরাবাদের যে নিজাম, তিনি যেভাবে টিপু সুলতানের সাথে বিশ্বাসঘাতকতা করে ইংরেজদের সঙ্গে দাসত্বের চুক্তিতে আবদ্ধ হয়েছিলেন, যেভাবে কাশ্মীরের রাজা ভারতের কাছে কাশ্মীর তুলে দিয়েছিলেন, যেভাবে সিকিমের সেই লেন্দুপ দর্জি তার স্বাধীনতা বিসর্জন দিয়ে সিকিমকে ভারতের হাতে তুলে দিয়েছিলেন, এই কারণে তারা যেভাবে ট্রেটার হিসেবে মানুষের কাছে নিন্দিত, একইভাবে এই আমেরিকার এই চুক্তিটি করা এবং এটা বাস্তবায়নের জন্য আগামীর ইতিহাস বিএনপিকে দায়ী করবে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে দায়ী করবে। এই অপবাদ তারা কোনোদিন ঘটাতে, মানে এখান থেকে বের হতে পারবে না। এক বঙ্গবন্ধু শান্তি চুক্তি করেছিল 25 বছরের ভারতের সাথে, এটার দায় এখন পর্যন্ত আওয়ামী লীগকে বহন করতে হচ্ছে, অথচ শান্তি চুক্তি দ্বারা বাংলাদেশের কি ক্ষতি হয়েছে এখন পর্যন্ত কেউ বের করতে পারেননি। অথচ এই চুক্তির বদনামের কারণে শেখ হাসিনা যতবার ক্ষমতায় ছিলেন বলছে এটা ভারতের সেবাদাসী, ভারতের দাসী। কাজেই অতীতের যে চুক্তিগুলো সরকার করেছে সেই সকল চুক্তিকে যদি আপনি একত্র করেন, তারপরে এগুলোকে যে হাজার হাজার গুণ মানে বড় করেন এবং এগুলোর সঙ্গে পৃথিবীর যত মন্দ জিনিস একত্র করেন, সেগুলো একত্র করলে আমেরিকার সাথে আমাদের যে চুক্তিটা হয়েছে এই শেখ হাসিনার পতনের পর এবং তারেক জিয়া ক্ষমতায় আসার কয়েকদিন আগে, মানে সেই নির্বাচন হলো যে ফেব্রুয়ারি মাসে, তার 3 দিন আগে 9 ফেব্রুয়ারিতে, এটা বাংলাদেশের ইতিহাসে সেই একটা পলাশীতে যেদিন বাংলাদেশ স্বাধীনতার সূর্য অস্তমিত হয়েছিল, ঠিক ওই দিনটি 9 ফেব্রুয়ারি 2026, এটি একটি কলঙ্কিত অধ্যায়। এটা নিয়ে বিএনপি লোকজন কথা বলছে না, টু শব্দ করছে না, কোনো মন্তব্যই করছে না। আমরা যারা কথাবার্তা বলছি আমাদেরকে বোঝাচ্ছে না। সরকারের উচিত হলো যে আমরা ভুল বলছি, স্টপ, এটা আমাদের দেশের কল্যাণকর, এটা আমরা করবই, অথবা এই জিনিসটি ঠিক হয়নি, আমরা নতুন সরকারের সামনে এটা পারবো না। এবং সরকার যদি এটা অ্যাভয়েড করতে চায়, আমেরিকার বাপের সাধ্য নাই, ডোনাল্ড ট্রাম্পের বাপের সাধ্য নাই এই চুক্তি বাস্তবায়ন করতে আমাদেরকে বাধ্য করে। এখন
সে যে চাপের মধ্যে আছে, সেই চাপ মোকাবেলার শক্তি তার নেই। ফলে সরকার এই সুযোগটা গ্রহণ করতে পারছে না ভয়ে। যেভাবে সেই ব্রেন্ট ক্রিস্টেনসেন, এখন রাষ্ট্রদূত, বিশাল লম্বা একজন মানুষ, পায়ের উপর পা তুলে আমাদের মন্ত্রী মিনিস্টারদের সামনে যেভাবে বসছেন, তার সামনে অন্যান্য মানুষ ঠিকমতো মশা মাছির মতো মনে হচ্ছে। এটা ভয়ের কারণে হয়। এই যে আমরা কাছুমাছু করছি আমেরিকার পেছনে, আমেরিকার সামনে, এটা আমাদেরকে আগামীতে এগুতে দেবে না। আশা করি সরকারের কর্তা ব্যক্তি যারা আছেন বিষয়টি বিবেচনা করবেন, দেখবেন। আমরা সাধারণ আমজনতা, বান্দা, আল্লাহর বান্দা, আমরা কিছু চাই না। আমরা সামর্থ্য অনুযায়ী দুটো ডাল ভাত খেতে চাই, বাজারে গিয়ে একটু কিনতে চাই, স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই, এই এতটুকুই। চুরি ডাকাতি রাহাজানি থেকে বাঁচতে চাই একজন নাগরিক হিসাবে। আমাদের যা আছে ট্যাক্স টুক্স নেন, আমাদের একটু বাঁচতে দেন। মন্ত্রী এমপি কিচ্ছু হতে চাই না, শুধু বাঁচতে দেন। তারপরও এই জায়গা থেকে এই কথাগুলো বলছি দায়িত্ব থেকে, কর্তব্য থেকে, এবং এগুলো বলা দরকার। আল্লাহ যে আমাকে হিকমা দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, তার শুকরিয়া আদায় করার জন্য কথাগুলো বলছি। আদারওয়াইজ এই সমাজে সুন্দরভাবে চোখ বুজে আরামে বসবাস করার মতো আল্লাহ রাব্বুল আলামিন সকল নিয়ামতই আমাকে অন্তত দিয়েছেন। তারপরে বলছি, আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন, হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।